brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার। আজ রবিবার, আর রবি বাসরীয় সত্যিগুলো একটু বেশি কঠিন কি? চলুন আজ সত্যের সফরে আমরা যাচাই করে পরখ করে দেখি রবিবারের সত্যি আলাদা কিনা। এটাই কি এবার সত্যি হতে যাচ্ছে? ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভাটাও কি তাহলে করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? প্রত্যেক বছর 21শে জুলাইয়ের আগে তৃণমূল পোস্টার দেয়, ধর্মতলা চলো। আর এবার কালীঘাটে সেই স্লোগানে বদল। পোস্টার দিয়ে কালীঘাট শিবির এবার বলছে কলকাতা চলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাদের বাৎসরিক মেগা ইভেন্টের এমন পোস্টার কোনোদিন বানিয়েছে বলে তো মনে করতে পারছেন না কেউই। কারণ 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মানেই ছিল ধর্মতলা। একবার ব্রিগেডের সভা হয়েছিল বটে, সেটা ব্যতিক্রম। রাজ্যে ক্ষমতা হারানোর পর এবার কি পছন্দের জায়গায় মিটিংয়ের অনুমতিও মিলবে না বলে ধরে নিয়েছে কালীঘাট পক্ষ? 21শে জুলাই ধর্মতলায় সভা করতে চেয়ে ইতিমধ্যে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তারা। সেখানে অনুমতি না মিললে কি হবে তার বিকল্প ভাবনা আগেভাগেই সেই প্রস্তুতি শুরু। কোথাও যেন তারা মনে করছেন যে কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত অনুমতি নাও দিতে পারে, তাই বিকল্প ভাবনা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। সেই ভাবনা থেকেই এবারের পোস্টার দেখা যাচ্ছে কলকাতা চলো, এই বিষয়টাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় পড়ছে। 21শে জুলাই মানেতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ স্মরণের সভা নয়, ধর্মতলার নেতা অভিনেতা ঠাসা বহুস্তরীয় মঞ্চ ছিল, তৃণমূলের ক্ষমতা প্রদর্শনেরও ইভেন্ট। দল দুভাগ হয়েছে, শহীদ স্মরণেও যে ভাগাভাগি হয়েছে। তবে এবারের সভা কালীঘাটের কাছে অ্যাসিড টেস্টের মতো। নেতারা না থাক, কত কর্মী সমর্থক সঙ্গে আছে, মানুষ আর আগের মতো তৃণমূল প্রতিষ্ঠাত্রীর ডাকে আসে কিনা সেটা দেখানোর মঞ্চ। কালীঘাটপন্থী কুণাল ঘোষ, দোলা সেনব্রতও ধর্মতলায় গিয়ে মাপজোকও করে এসেছিলেন। তবে ওই চত্বরে এখন 163 ধারা জারি হয়েছে। এই সব কিছু দেখেই কি বিকল্প ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস? ধর্মতলার বদলে কলকাতা চলো পোস্টার। আমাদের পরিকল্পনা কি আগে থেকে সংবাদ মাধ্যমকে বলে দেবো, আমরা আগে পুলিশ বা হাইকোর্ট থেকে পারমিশন পাই, তারপর বলবো। 21শে জুলাই নিয়ে কি পরিকল্পনা আগে থেকে বলা যাচ্ছে না, বলছেন সৌগত রায়। ধর্মতলায় অনুমতি না পেলে যে প্ল্যান বি তৈরি রাখছে কালীঘাট পক্ষ, সেই ইঙ্গিত রয়েছে কালীঘাট শিবিরের প্রবীণ নেতার গলায়। প্রশ্ন হচ্ছে, পিসি ভাইপোর ছবি দিয়ে কলকাতা চলো পোস্টার তো হয়েছে, কিন্তু কলকাতা তো ছোট কোনো জায়গায় নয়। শহরের কোথায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই পালনের অনুমতি পেয়ে গিয়েছে ঋতব্রত তৃণমূল। শহীদ মিনারে সভা করছে কংগ্রেস। কালীঘাটপন্থীরা তাহলে কোথায় সভা করবেন? সূত্রের খবর, বিকল্প ভাবনা করে এগোচ্ছে কালীঘাট শিবির। জেলা থেকে কর্মী সমর্থকেরা এলে কলকাতার 2-3টে জায়গায় বড় জমায়েত করা হবে। হাওড়া, শিয়ালদা, হাজরার মতো জায়গায় পরিকল্পনা রয়েছে। এই সমস্ত জমায়েতে ঘুরে ঘুরে বক্তৃতা করার পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কি শেষ পর্যন্ত মমতা পক্ষ কি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না বলেই ধরে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? 2018 সালে হাইকোর্ট জানিয়েছিল শহরের কোনো মূল রাস্তা সভার জন্য পুরোপুরি বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালে শহীদ দিবসে সভা করে তখনকার শাসক দল। সেই মামলায় মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশও পাঠায় আদালত। এইসব বিষয় নজরে রেখেই কি তাহলে প্ল্যান বি সাজাচ্ছে কালীঘাট তৃণমূল বিরোধীরা অবশ্য কি করা উচিত তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক গুচ্ছ পরামর্শ দিয়ে রেখেছেন। যে গুলিটা চালিয়েছিল তাকে আপনি মন্ত্রিত্ব দিয়েছিলেন,
আগে কমিশনের রিপোর্টটা বার করুন 21শে জুলাইয়ের আগে, তারপর জায়গার কথা আপনি ভাববেন। শহীদ দিবসকে সে তার দলের বার্ষিক উৎসবে রূপান্তরিত করেছিল। শহীদ দিবসে কোনো মূল্য ছিল না। আমরা এখন আর তো কোনো বাজারে কিছু নেই, সব থেকে ভালো হাজার মানে স্ট্রিট কর্নিং করে দেওয়া। পরে শিয়ালদা স্টেশনেই সীমাবদ্ধ থাকবে, লোকজন হবে না, হাতে পায়ে ধরবে এরা শুভেন্দু বাবুকে যে দয়া করে আপনি পুলিশ দিয়ে ব্যারিকেড করুন, আমাদের গ্রেপ্তার করান, তাহলে মানিজ্জত বাঁচবে। কিন্তু আমাদের সরকার সেসব কাজ করবে না। আপনি যদি মনে করে থাকেন যে 21শে জুলাই নিয়ে আবার নতুন করে রাজনীতি করবেন, এটা কিন্তু আমরা করতে পারবো না। কারণ 15 বছরে যে ল অ্যান্ড অর্ডার ছিল, এখন কিন্তু সেই ল অ্যান্ড অর্ডার আমাদের মুখ্যমন্ত্রী বরদাস্ত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আর তার অনুগামীরা শেষ পর্যন্ত 21শে জুলাই কি করবেন সেটাই এখন দেখার। কালীঘাট পক্ষ যখন বিকল্প ভাবনা রেখে এগোচ্ছে, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মেয়ো রোডে সভার প্রস্তুতি শুরু করে দিচ্ছেন। ফরম্যাটে 21শে জুলাই হতো, এই যে পরিস্থিতি, কর্মীরা আক্রান্ত, কর্মীরা ঘর ছাড়া, 21শে জুলাই যেরকম হতো ওরকম স্কেল হওয়াটা বৈজ্ঞানিকভাবেই আমার মনে হয় ডিফিকাল্ট, কিন্তু 21শে জুলাই হবে। 21শে জুলাই কি বীরভূম থেকে লোকজন যাবে? 100,000 লোক, খুব কম করে 25-30 হাজার লোক। এই সপ্তাহে সভা করার অনুমতি মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। শেষ পর্যন্ত কি অনুমতি পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, নাকি ভিক্টোরিয়া হাউসের সামনে এবার তাদের নো এন্ট্রি? ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় শেষ পর্যন্ত কালীঘাট তৃণমূলের নো এন্ট্রি হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। যতদিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের এন্ট্রি কিন্তু ক্রমেই লিমিটেড হয়ে যাচ্ছে, মানে প্রবেশ আর অবাধ নয়। টিকিট চাইলেও রিজার্ভেশন মিলছে না। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো জোর গলায় শুরু থেকে বলছেন তাদের দলের তৃণমূলের নো এন্ট্রি, দরজা বন্ধ। আমি যা বলেছি অতীতে এখনো তাই বলছি, বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো বিশেষ সময় থাকতে পারে, কোনো বিশেষ ঘটনা থাকতে পারে, তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ। যারা নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছে, চাকরি বিক্রি করেছে, সিন্ডিকেট চালিয়েছে, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করেছে, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। এদিকে তৃণমূল ত্যাগী 3 রাজ্যসভা সাংসদকে টিকিট দিয়েছে বিজেপি। বিষয়টা নিয়ে আলোচনা চলছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবড়াইদের বিজেপিতে যোগ দেওয়ার পর যে আলোচনা চলছে তা নিয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? পার্টি যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু মনে রাখতে হবে নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। শ্যামাপ্রসাদ মুখার্জির সিদ্ধান্ত, পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু যারা চিহ্নিত এবং প্রতিষ্ঠিত অত্যাচারী হিসেবে, তাদের জায়গা বিজেপিতে নেই। শ্রমিক ভট্টাচার্য বলছেন বিজেপির দরজা বন্ধ, তবে বিরোধীরা বিশেষ করে কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা থামছেন কই? তাদের অভিযোগ বিজেপি দলে না নিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া ঋতব্রতপন্থী নেতারা আসলে বিজেপির বি টিম। ওরা বিজেপির বি টিম হওয়ার জন্যই আলাদা গোষ্ঠী তৈরি করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কি সত্যিই পদ্ম শিবিরের কাছের? রাজ্য বিজেপির সভাপতি কি বলছেন? আমি আগেও বলেছি, আবার বলেছি, ঋতব্রত, পরমব্রত, অনুব্রত, সত্যব্রত বিষয় এটা নয়, বিষয় হচ্ছে তৃণমূল। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আর কেউ যদি মনে করেন যে জামা বদলে, ছাল বদলে তৃণমূলের অতীতের অত্যাচার থেকে নিজেকে মুক্ত করে নেবেন, আমার মনে হয় না মানুষ তাদের ক্ষমা করবে। শ্রমিক ভট্টাচার্য বলছেন দরজা বন্ধ কতদিন? কারণ ভুল বদলের চেষ্টা তো অনেকেই করছেন, করে চলেছেন। কতজনকে নো এন্ট্রি বলে বলে ফেরাবে বিজেপি?
মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আমার আছে। আমার কেন, যারা তৃণমূল আছে, ঋতব্রতরও মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আছে, ববিরও আছে, অরূপেরও আছে, অরূপ রায়েরও আছে, বালুরও আছে। এতই যদি দুর্বলতা, তাহলে সেই নেত্রীর হাত কেন ছাড়লেন অনুব্রত মণ্ডল? অঙ্কটা ঠিক কোথায় মিলল না? তৃণমূল জামানায় বীরভূমের বাঘ, যার এত প্রভাব, তিনি কেন প্রতিবাদী হলেন? যেমন আমার অন্যায় হলো, যেমন অপরাধ করলাম, আমাদের সঙ্গে সঙ্গে জেলা প্রেসিডেন্ট থেকে সরিয়ে আমাকে ভোটে কোনো দায়িত্ব দেওয়া হলো না। জেলার সভাপতির দায়িত্ব হারানোর ক্ষোভেই দিদির সঙ্গ ত্যাগ। ঋত শিবিরে নাম লিখিয়ে রবিবার নিজের অফিসে গিয়ে বললেন, যে দল তাকে আবার সভাপতি করেছে তাদের ধন্যবাদ। আগেও তৃণমূলের সভাপতি ছিলাম, আবার সভাপতি, ধন্যবাদ জানাই দলকে। যারা যত পেয়েছে তারা তত চলে গেছে। সব এখন দেখুন, গরু চোর, কয়লা চোর, বালি চোর, ময়দা চোর। শুধু কি জেলা সভাপতি পদ চলে যাওয়ার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ? মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অনুব্রত মণ্ডল তার জীবনে ক্রমেই পাস্ট টেন্সে পাঠাচ্ছেন, সেটা তো আগেই পরিষ্কার হয়েছিল। ভোটে তৃণমূলের হারের পর প্রথমবার মুখ খুলেই বুঝিয়ে দিয়েছিলেন মন কোন দিকে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট কার্যত মিথ হয়ে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রশ্রয় কম পাননি, তিনিই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধরাচ্ছেন। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ আমি জানি, ম্যাক্সিমাম যারা তৃণমূলে আগেছে তারা সবাই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ। কিন্তু মমতা ব্যানার্জির চলার পথে যে ভুল ছিল, নয় কি আইপ্যাক ছিল, নয় আইপ্যাকের দরকার হয়েছিল, আমার খুশিতে আইপ্যাক হয়েছিল। আমি বীরভূমের এখন আইপ্যাককে পাত্তা দিই নাই। অনুব্রত মণ্ডলের রাগের কারণ তাহলে কোনটা? তিহার থেকে ফেরার পর জেলা সভাপতি পদ ফিরে না পাওয়া, আইপ্যাকের ভূমিকা, নাকি আর কারোর দাপট? সভাপতির পদ থেকে সরানো হয়েছিল, মানে তখন আপনি বলেননি যে কি কারণে সরানো হলো? কত প্রয়োজন মনে করে না, কিন্তু পাঁচপা দেখছি তখন তো সাপের পাঁচপা চুয়াত্তর রানিং এমএলএ বাদ দিয়ে দেয়। দলটা যে কার কথাই চালালো, কার কথাই করলো, এইটাই ভাবুন। আর এই দলটা আনতে কত কষ্ট পেয়েছি আমি। অনুব্রত মণ্ডল সর্বনাম ব্যবহার করে কার নাম বলছেন সেটা তো পরিষ্কার। তার অফিসের সামনে থেকে সরানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাহলে কি রাগের কারণ অভিষেক? আপনার চোখে পড়ে নাই কোনদিন? আমি তো মমতা ব্যানার্জির ছবিগুলো দেখি, তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবিগুলো চোখে পড়ে নাই আমার। অনুব্রত মণ্ডল বলছেন এইসব তার নজরেই আসেনি, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আপত্তি নেই তার। শিবির বদল করলেন বটে, জেলা সভাপতি হলেন, কিন্তু আগের দাপট ফিরবে কি? জেলা সভাপতি পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ। কালীঘাটের সঙ্গ ছেড়ে অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে। সেই শিবিরে আবার অনেক আগেই নাম লিখিয়েছেন ফয়জুল হক ওরফে কাজল শেখ। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর কি সম্পর্ক কারোর অজানা নয়। অনুব্রতর গ্রেফতারি, তিহার যাত্রার পর বীরভূমের রাজনীতিতে দাপট বাড়ে কাজল শেখের। জেলার সভাধিপতি হন। অনুব্রতর জেল মুক্তির পরেও সেই দাপট কমেনি। অনুব্রত মণ্ডলের দল ছাড়ার কারণের মধ্যে তিনিও আছেন। দেখলাম যে কোনো গুরুত্ব নাই, আমাকে ঘুরিয়ে ফিরে বলছে এই ব্যক্তিকে নিয়ে চলো। যে ব্যক্তিকে আমি 21 সালে দুটো অঞ্চল দিয়ে রেখেছিলাম, সেই ব্যক্তি এত বড় হনু। যে ব্যক্তির কথা বলছেন সেই ব্যক্তি পরবর্তীকালে সভাধিপতিও হয়েছেন। আমি জানি না নাম, ওসব নাম ফোন করলে বমি আসবে। যার নাম মুখে আনেন না তার সঙ্গে এবার মিলেমিশে চলবেন? এবার কি কেষ্ট কাজল হাতে হাত ধরে রাজনীতি করবেন? বীরভূম জেলায় তো দুটো গ্রুপ নেই, বীরভূম জেলায় সবাই এক। বীরভূম জেলায় আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখনও সবাই আমার সঙ্গে ছিল, এখনও সবাই মিলে আমার সঙ্গে। আবার জেলা সভাপতি হয়ে অনুব্রত মণ্ডল বলছেন তার জেলায় নাকি কোনো গ্রুপ নেই। সত্যিই কি একসঙ্গে রাজনীতি করতে পারবেন? তাহলে কাজল শেখের নাম শুনে এমন রেগে আগুন, তেলে বেগুন কেন?
আর তোমাদের পয়সা দিতে তোমরা নাম করছো, ওই জন্য তোমাদের অত ইন্টারেস্ট না। বলছি তো পয়সা দেখে ওই জন্য তোমার বলে আজ বোধহয় কন্ট্যাক্ট করেছে যে বারবার কথাটা তুলবি আমার মুখ দিয়ে বার করার জন্য, তার জন্য কত কন্ট্যাক্ট হয়েছে তুমি বলতে পারবে। একেবারে নিজের পুরনো ফর্মে সংবাদ মাধ্যমের দিকে যাকে বলে তেড়ে যাওয়া, যার উপর এত রাগ তাকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে পারবেন। শনিবার কলকাতায় ঋতপক্ষের বৈঠকে হাজির ছিলেন কাজল শেখ। তিনি অবশ্যই নিয়ে একটা কথাও বলেননি। শুধু কাজল শেখই নন, সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের কম চাপানোতর ছিল না একসময়। শতাব্দী রায় অবশ্য তৃণমূল ছেড়ে এখন নতুন দলে চলে গিয়েছেন। যদি সবাই কেউ না থাকে তো কাকে নিয়ে দল করবে? অনুব্রত দল করতে গেলে তো লোকজন লাগবে, যে লোকদের নিয়ে রাজনীতি তো আমিতে হয় না আমরাতে হয়, তো সুতরাং চললে তো একসঙ্গে চলতেই হবে। সুতরাং ঠিকই করেছে, সবাই যখন এসছো একই করতে। শতাব্দী রায়ের দল এনসিপিআই এখন এনডিএকে সমর্থন করে। এদিকে অনুব্রত মণ্ডলের মুখেও এখন বিজেপির প্রশংসা। বিজেপি যখন বসেছে গদিতে, বিজেপি উন্নয়ন অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী যারা আয়ুষ্মান ভবন পাবে না স্বাস্থ্যসাথী দেবো। এইসব দেখে অনেকেই বলছেন, সাধে কি বলে, রাজনীতিতে সব সম্ভব। কি এমন আমার অন্যায় হলো, কি এমন অপরাধ করলাম, কি এমন আমার অন্যায় হলো, কি এমন অপরাধ করলাম। অনুব্রত মণ্ডল বলছেন, কি এমন অপরাধ করেছেন তিনি। যার মুখের কথা চড়াম চড়াম ঢাক, গুড় বাতাসা বাংলার রাজনীতিতে প্রবাদ হয়ে গিয়েছিল, তিনি প্রশ্ন করছেন, কি এমন অপরাধ করেছিলাম। সত্যিই তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোন মামলাটা করেছিল তখনকার তৃণমূল সরকার? খাতায় কলমে কোথায় তার অপরাধ? বাংলার রাজনীতি অনুব্রত মণ্ডলের টকিং পয়েন্ট হয়ে ওঠা সেই 2013 সালে পঞ্চায়েত ভোটের মরশুমে পুলিশকে বোমা মারার কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যের মুখে। তারপর বছর বছর বারবার পুলিশকে হুমকি, হুঁশিয়ারি, শেষ পর্যন্ত গত বছর পুলিশের সঙ্গে সেই ভাইরাল ফোন আলাপ। টাইম দেন 9টা আমি ঢুকে যাবো, এক বাড়ি ঘর রাখবো না। মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস না। কি হয়েছে মানে ঘটনাটা কি? মাকে বোলপুর থানার আইসির সঙ্গে ফোন নিয়ে তিহাড় ফেরত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বটে, তবে উর্দিধারীকে হুমকি, হুঁশিয়ারিতে কড়া কোনো ব্যবস্থা মমতার জামানায় কোনো কালেই তা হয়নি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রথম দিন থেকেই শোনা গিয়েছিল প্রশ্রয়ের সুর। এমন প্রশ্রয় পেয়ে অভ্যস্ত বলেই হয়তো অনুব্রত মণ্ডল বলছেন, কি এমন অপরাধ করলাম। অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছিলেন বটে, তবে সেটা ছিল কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ। গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই। সেখানেও তো তখন চক্রান্তের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন। অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পর এখন সেই প্রশ্রয়ের কথা তো ঘুরে ফিরে আসছে কালীঘাটপন্থী নেতাদের কথাতেও। অনুব্রত মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ ছিল, ওর অনেক আপত্তিজনক বক্তব্য মমতা ব্যানার্জি ক্ষমা করে দিয়েছেন। আবার ওর সম্বন্ধে সমালোচনা ছিল, তারও বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলেছে।
কতদিন আগে আপনাদের দেখিয়েছি তৃণমূলের প্রকারভেদ। ঋত তৃণমূল, মৃত তৃণমূল। কালীঘাট তো এখন মৃত তৃণমূলই, তাই না? কে আছেন বলুন যে হাতে গোনা দু একজন, তারা এমন জ্বরে ভোগেন মাঝে মাঝে প্রকাশ্য কর্মসূচিতে থাকতে পারেন না। আর প্রাক্তন তৃণমূল NCPI, তার ঋত তৃণমূলের খবর কি? নতুন আর কেউ যোগ দিলেন? নতুন কোনো কর্মসূচি কিংবা নতুন কোনো পদ কাউকে দেওয়া হলো? কারা আসল, নকলি বা কারা, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিতর্কের অন্ত নেই। কালীঘাটের দাবি তারাই আসল, ঋত শিবিরের দাবি তারাই প্রকৃত তৃণমূল। দুপক্ষের এই দড়ি টানাটানির মধ্যে সব থেকে বেশি দোটানায় দলের সাধারণ কর্মীরা। কাকে সামনে রেখে এগোবেন, কাকে নেতা মানবেন, কার মতাদর্শে চলবেন, চূড়ান্ত ফয়সালা চেয়ে আলিপুর আদালতে দায়ের হয়েছিল মামলা। আদালতের রায়ের নথি তুলে ধরে ঋতব্রতর দাবি তারাই আসল তৃণমূল। যারা নিজেদের তৃণমূল কংগ্রেস বলে ক্লেম করছেন, মহামান্য আদালত বলেছে করা যাবে না, এরমভাবে করা যায় না, নিয়ম কানুন নীতি এগুলো রয়েছে। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড, এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। তৃণমূলের নাম ভাঙিয়ে লম্ফঝম্প আর বরদাস্ত নয়। অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটিই আসল। সাংবাদিক বৈঠক করে আদালতের রায় পড়ে শোনালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনারা কনস্টিটিউশনাল অথরিটির কাছে বা স্ট্যাটুটারি অথরিটির কাছে গিয়ে ভেতরে না ঢুকতে পারেন, বাইরে বেরিয়ে যে লম্ফঝম্প করছেন, হাত চালাচ্ছেন এদিকে ওদিকে, এগুলো বন্ধ করতে হবে, করা যাবে না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে করা যাবে না। কলকাতা মেট্রোপলিটনের তৃণমূল ভবন হোক বা রাজ্যের অন্য কোনো প্রান্তের পার্টি অফিস, দলীয় কার্যালয়ে গাইড জোরে দখলের চেষ্টা হলে হবে আইনি লড়াই, হুঁশিয়ারি ঋতব্রতর। যে কেউ যদি ফোর্সফুলি পজেস করতে চান মেট্রোপলিটনের তৃণমূল ভবন বা যে কোনো পার্টি অফিস, সেটাও আইনের চোখে অবৈধ। এই অর্ডার খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা ক্রমাগতভাবে যা বলে আসছি মহামান্য আদালত তাতে হচ্ছে শিলমোহর দিয়েছেন। উনি এটাতে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের প্রতি। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে এটাতে ভয় বিভ্রান্তির কোনো কারণ নেই। ঋতব্রতবাবু যা বলে থাকুক না কেন, এখনও তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের আগামী যা প্রকল্প আছে, যা প্রোগ্রামস আছে, সেটা হবে। আদালতের এই রায়কে হাতিয়ার করেই আগামী রণকৌশল সাজাচ্ছে অরূপ রায়ের নেতৃত্বাধীন ঋতব্রতর তৃণমূল। বর্ষায় নদীর পাড়ও বোধহয় এর থেকে ধীরে ভাঙে। যেভাবে ভাঙছে কালীঘাটের তৃণমূল, উত্তর দক্ষিণ কোথাও হালে পানি পাচ্ছে না মমতার শিবির। একসময় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, সেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, কোচবিহারের তৃণমূল নেতাও কালীঘাটের হাত ছাড়লেন। নির্বাচনের ভরাডুবির পরই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। মাঝখানে কিছুদিন নিশ্চুপ থাকার পর ফের সরব হলেন রবীন্দ্রনাথ ঘোষ ওরফে রবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেই যোগ দিলেন ঋতব্রত শিবিরে। তার মতে মেজরিটি যেদিকে সেদিকেই তিনি রয়েছেন। ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিল, এখনও আছি, আগামী দিনও তৃণমূল কংগ্রেসই থাকবে। মেজরিটি লোক যেখানে থাকবে আমাদেরও সেখানেই থাকার প্রয়োজন বলে মনে করছি। রবীন্দ্রনাথ ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী ছিলেন এবং আজীবন থাকবেন, কিন্তু তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো ক্ষমতাই ছিল না। দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? একজন সাধারণ কর্মীরও সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতের ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল। তৃণমূলের বিপর্যয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাককেই দায়ী করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। অভিষেক ব্যানার্জির তার অভিজ্ঞতা কম, তাহলে তার লড়াই আন্দোলনের অভিজ্ঞতা নাই বললেই চলে। তার সাথে এই যে আইপ্যাক, কে আইপ্যাক? ছোটো ছোটো বাচ্চা ছেলেরা ভিন রাজ্য থেকে এসছে, আর আমরা লড়াই আন্দোলন করে মধ্য দিয়ে উঠে অনেক অভিজ্ঞতা অর্জন করার পরেই
আমরা দলকে এই জায়গায় নিয়ে এসেছি। ওই ছোটো ছোটো ছেলে বাচ্চারা তারা আমাদের মতো সিনিয়র লিডারদের নির্দেশ দিচ্ছে, তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, আর তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে গিয়ে দলে ভরাডুবি হয়ে গেল। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভোটে হেরেছে, তার দল যখন ক্ষমতাচ্যুত হয়েছে, তখন তার এই যে সমালোচনা, এরা স্বার্থপরের মতো কথাবার্তা বলছে, এদের নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। কালীঘাটের রাস্তা ছেড়ে সদ্যরিত শিবিরে নাম লিখিয়েছেন কেষ্ট। এবার উত্তরের রবিও কালীঘাট থেকে মুখ ফেরালো। আর কাকে নিয়ে সংগঠনের স্বপ্ন দেখবেন মমতা? পেন্সিল ছাড়া তার হাতে আর কি বা পড়ে রইল? কথায় বলে নামে কি আসে যায়, কিন্তু নামে যে অনেক কিছুই আসে তার প্রমাণ মিলল নব তৃণমূলের বৈঠকে। শনিবার ছিল ঋত তৃণমূলের বৈঠক। সেই বৈঠকে হাজির হয়ে যান দুই নির্মল ঘোষ, একজন পশ্চিম মেদিনীপুরের, অন্যজন পানিহাটির প্রাক্তন বিধায়ক। পানিহাটির নির্মলকে বৈঠকে দেখে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যায় ঋতব্রত শিবির। এ নিয়ে টানাপোড়েন শুরু হতে জানা যায় ঘটনার নেপথ্যে নাকি রয়েছে নাম বিভ্রাট। আসলে ডাকা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষকে। বৈঠকে তাঁকে ঋত তৃণমূলের তরফে রাজ্য কমিটির সদস্যও করা হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার বলে দিয়েছেন যে পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ। অবশ্য এই বিষয় নিয়ে আমি বলতে চাই না, ওনার ওই যদি কোনো জানতে চায় বা ওনাকে বিষয়ে ডাকার সবটাই ওনার রাজ্য কমিটি বলবে। আর রাজ্য কমিটি তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে পশ্চিম মেদিনীপুরে নির্মল ঘোষ। নির্মল এটাও স্পষ্ট করে দিয়েছেন মানুষের সঙ্গে থেকে কাজ করার স্বার্থেই তিনি ঋতব্রত তৃণমূলে যোগদান করেছেন। বিধানসভার ভেতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা তাদের রাজনৈতিকভাবে বিশ্লেষণ করবেন, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমরা জেলা স্তরে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমরা উন্নয়ন করব। পাশে যারা মন্ত্রিসভা আছে এই জেলার বা এই রাজ্যের, সবাইকে সাথে নিয়ে সরকারি দলের সঙ্গে থেকে সমস্ত স্তরের আমরা উন্নয়নটা করব, এটাই আমাদের লক্ষ্য। এখন প্রশ্ন হলো, যার বিরুদ্ধে আরজি করেন নির্যাতিতার তড়িঘড়ি শেষকৃত্য করানোর অভিযোগ উঠেছিল, সেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ডাকলো কে? নির্মলের দাবি আমন্ত্রণ পেয়েই বৈঠকে এসেছেন তিনি, যদিও তা মানতে নারাজ ঋতব্রত। আমন্ত্রণ পেয়েছি, এলাম। এখন কি কথা হয়েছে ভেতরে সেটা তো আমি বলবো না। আর সিচুয়েশন নিয়ে আলোচনা হলে আরও যখন হবে, যখন একটা ডিসিশন হবে, সবাই প্রেস জানতে পারবে। এই মুহূর্তে যেমন অভয়ের বিষয়টা নিয়ে আলোচনা, অভয়ের বিষয় নিয়ে আলোচনা কিছু নেই। অভয়ের বিষয় কেন বিরোধী দলের নেতা কথা বলতে যাবে? এটা কবেকার ঘটনা, ও কেন ঘটনা করবে? এ তো হাইকোর্ট চলছে, শিয়ালদা কোর্ট। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন। নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। গ্রেফতারির আশঙ্কাতেই তাহলে কি ঋত শিবিরে ভিড়তে চাইছেন পানিহাটির নির্মল? এর উত্তর পেতে খানিকটা তো সময় লাগবেই। রাজনীতি তো এখন সব থেকে বেশি এন্টারটেইনিং। রবিবারের রাজনীতিও বিনোদনে ভরপুর। বঙ্গ রাজনীতির আজকের রঙ্গগুলো দেখবেন নাকি পরপর? 4 তারিখ পরে এটা বিজেপি এসছে, তখন এগুলো প্রকাশ নায়ক আছে, প্রকাশ নায়ক ও সজল পাল বাইরে থেকে কিছু লোক এনে ওরা রং পাং করে আমাদের সামান পামান সব বাইরে ফেলে দিয়েছে, ওর তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। বাংলার নাট্যচর্চার পীঠস্থান একাডেমি অফ ফাইন আর্টস, যে একাডেমি বরাবর রাজনীতির ঊর্ধ্বে উঠে শিল্পের হয়ে সওয়াল করে। শিল্প চেতনার সেই ধাত্রীগৃহেই গেরুয়া রঙের পোচ ঘিরে বিতর্ক দানা বাঁধে। একাডেমির মূল গেটের ঠিক বাঁদিকে নিরাপত্তারক্ষীদের ঘর। অভিযোগ, তাদের যাবতীয় জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়, গেরুয়া রং করে সামনে বসিয়ে দেওয়া হয় ভারত মাতার কাট আউট।
একেবারে দেখা যাচ্ছে এই ঘরের যেমন রং করা হয়েছে তার সামনে ভারত মাতার ছবি লাগানো হয়েছে এবং একেবারে যে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ যে ঘর তালা বন্ধ করে দেওয়া হয়, যারা সিকিউরিটি গার্ড তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়। যে যার মতাদর্শ নিয়ে থিয়েটার করবে, এটাই একাডেমি অফ ফাইন আর্টসের গর্ব আর কি। যার যার মতাদর্শ নিজের প্রোডাকশানে নিজের কাজে থাকবে। আলাদা করে রাজনীতিকরণ করে রং করে দেওয়ার প্রয়োজনীয়তা ছিল না। আমার ধারণা এটা গোটা থিয়েটার মহল এটার বিরুদ্ধে এবং এটা নিশ্চয়ই আবার রেকটিফিকেশনের জায়গায় আসবেন। ঘটনার জন্য চৌঠামের পর বিজেপির জার্সিধারীদের দিকে আঙুল তুলেছে শাসক শিবির। আমার মনে হয় যে এই 4 ঘন্টার বিজেপি দলা যদি হঠাৎ করে তৃণমূল থেকে বিশাল করে নিজেদেরকে বিজেপি দেখায়, তিলক কেটে গলায় উত্তরীয় পরে তারা এই ধরনের কাজকর্ম করতে পারে। আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজ কখনো করতে পারে না। এটুকু বলতে পারি বারবার, শিল্পী সত্তায় কোনো রং লাগানো উচিত না, তাদেরকে খোলা মনে স্বাধীনভাবে সেই কাজ করতে দেওয়া উচিত। আমাদের রাজ্য সভাপতি এইসব ব্যাপারে অনেক সংবেদনশীল রয়েছেন এবং নিশ্চয়ই আমি ওনাকে সেটা জানাবো এবং কড়া হাতে বিষয়টা দেখতে পাবো। তৃণমূল জমানায় শিল্প সংস্কৃতির ছত্রে ছত্রে ঢুকে গিয়েছিল রাজনীতি। পালাবদলের পর শিক্ষা থেকে সংস্কৃতিকে রাজনীতি মুক্ত করতে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারীর সরকার। একাডেমির রং বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই খোলা চিঠি লিখেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। সংস্কৃতির আঙিনায় রাজনীতির রং বরদাস্ত নয়, ক্লিয়ার কাট বুঝিয়ে দিয়েছে শাসক দল। একের পর এক এফআইআর, পাহাড় প্রমাণ চাপ, মামলার বেড়াজালে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ভাইপো। রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের। অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার ফলেই বাদ গিয়েছে ডান পা। থানায় অভিযোগ দায়ের মালতী বিশ্বাসের পরিবারের। অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। আমি সর্বপ্রথম বেশি দায়ী করছি অভিষেক ব্যানার্জি। সে এত বড় সেবাশ্রয় কেন খুলেছিল? কেন সে মানুষকে শেষ পর্যন্ত সেবা দিতে পারলো না? কেন সে তার দায় কেন এড়িয়ে গেল? গত বছর হাঁটুর সমস্যা নিয়ে অভিষেকের সেবাশ্রয়ে গিয়েছিলেন বছর 60-এর প্রৌঢ়া, কিন্তু মহেশতলার ওই বাসিন্দা জানতেনই না ভুল চিকিৎসায় পা বাদ যেতে পারে। আমার পা কাটার পরে আমার ছেলে সৌম্যদীপ বিশ্বাস বারবার তার কাছে গেছে, কিন্তু তার পিয়ে অয়ন আর সুমিত আমার ছেলেকে কথা বলতে দেয়নি, দেখা করতে দেয়নি। বারবার বলছে এই ছোটোখাটো বিষয়ে উনি এসব পাত্তা দেয় না। ঠিক কী হয়েছিল জানতে সোমবার ডাকা হয়েছে মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপকে। সেবাশ্রয় ক্যাম্প থেকে যেসব প্রেসক্রিপশন করা হয়েছিল, অভিষেক বাবু এমপি সাহেবের যেসব কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছিল, মায়ের সমস্ত নথিপত্র নিয়েই আমরা ওখানে ছাত্র ভবনে যাচ্ছি। টোটাল 11 জনের বিরুদ্ধেই আছেন। এমপি সাহেব আছেন, এমপি সাহেবের সাথে এমপি সাহেবের পিয়ারা রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী, যারা এর মধ্যেই সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের প্রত্যেকের নামেই অভিযোগ দায়ের করা হয়েছে। প্যান্ডোরার বাক্সটা আমি হয়তো ওপেন করেছি, কিন্তু এখন প্রচুর অভিযোগ হবে, কারণ মানুষ বলার মতো তাদের সুযোগ পাচ্ছিল না, পরিবেশ পরিস্থিতি সেরকম ছিল না। সরকার চেঞ্জ হওয়ার পর আর আমাদের মাননীয় শুভেন্দু দা অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্রি হ্যান্ড দেওয়ার পর এখন এই কমপ্লেনগুলো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সোমবার সকাল 11:30 নাগাদ নিজেই কথা বলবেন বিশ্বাস পরিবারের সঙ্গে। জি 24 ঘন্টার খবরের জের মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যার পা কাটা পড়েছিল, সেই মালতী বিশ্বাসের পরিবারকে এবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠালেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত হবে, বাদীকেও ডাকা হবে, বিবাদীকেও ডাকা হবে। যদি কোনো বলার থাকে তদন্তর সামনে ডাকা হবে। যদি দেখি আমরা এটাতে গলত আছে, যে ডাক্তারবাবুরা এই চিকিৎসা করেছিলেন আর যার অঙ্গুলি হেলনে এই চিকিৎসা, এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, তাকেও কিন্তু তদন্ত করা হবে এবং তলব করা হবে। দরকার হলে পুলিশি যা ব্যবস্থা নেওয়া হবে। সেবার নামে মরণ ফাঁদের প্রথম পর্দাফাঁস করে জি 24 ঘন্টা। সেবাশ্রয়ে কি ভয়ঙ্কর দুর্নীতি চলছে ধারাবাহিকভাবে তা আমরা তুলে ধরি। ভাইপোর বুজরুকি দেখে শোরগোল পড়ে যায় রাজ্যে। আজকে মালতী দেবী যে রয়েছেন, যার পা কাটা গেছে, তার পা কাটা গেছে বা তার পরিবারের কারুর, এটা তো হতে পারে না যে ভুল চিকিৎসায় যেটা হয়েছে, তো কেস তো হবেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল জেলের ভেতরে যাবেনি, কেউ বাঁচাতে পারবে না। এত কাণ্ড করে রেখেছেন, শুধু এই দুরাশ্রয় সেবাশ্রয় নয়, আরও অনেক কাণ্ডকীর্তি করে রেখেছেন, যে কাণ্ডকীর্তির জন্য উনি এমনিই জেলে যাবেন। ঢাক ঢোল পিটিয়ে আয়োজন,
সেবার নামে কোটি কোটি টাকা লুট। আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ডাক্তারি পড়ুয়া দিয়ে চলেছে চিকিৎসা, যার ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। এসবের পর আদৌ রেহাই পাবেন খোকাবাবু? রবিবার মানেই দুটো ছোট্ট শব্দ, ফিরে দেখা, ফেলে আসা সপ্তাহটাকে। কি দেখতে চান আপনি? কি দেখলেন শুরুতে? ফাঁকা মাঠ, বর্ষার জল পেয়ে বেড়ে ওঠা এলোমেলো কয়েক হাত আগাছার মধ্যে দাঁড়িয়ে থাকা নীল সাদা টিনের একটা ঘর। ভালো করে দেখুন, এটা ভূত বাংলা, বাংলা কোথায়? এ তো ঘর বলতেও পারেন। এটা শুধু একটা ঘর নয়, এই নীল সাদা টিনের ছাউনি আসলে একটা খুব কঠিন সত্যি। গ্রামে, মাঠে, শহরের মোড়ে দাঁড়িয়ে থাকা উন্নয়নের সত্যি। এটা শুধু কোনো ঘর নয়, এটা তৃণমূলের সৌজন্যে লড়ঝড়ে হয়ে যাওয়া বাংলার সত্যি। দাঁড়িয়ে থাকা উন্নয়নের সত্যি, তৃণমূল জমানার শিক্ষার সত্যি। এতক্ষণ যে টিনের শেডটা দেখলেন, সেটা আসলে কি জানেন? একটা স্কুল। চমকাবেন না, চমকাবেন না। এই স্কুলের সত্যিগুলো শুনলে আপনি বুঝতে পারবেন এতদিন কি হচ্ছিল, এতদিন কি হয়েছে। আমি তো গল্প বলি না, সত্যি বলি। এই তো কি করবো? একটা স্কুল যদি হয় তার দপ্তরি থাকে, তার ক্লাব থাকে, হ্যাঁ, তার ঘন্টা বাড়ি জীবনেও শুনলাম না। পেয়ার হয়, পেয়ারও তো হচ্ছে না। জঙ্গল, এখানে কাশবন হয়ে রয়েছে, সাপের উৎপাত। 3 জন শিক্ষিকা এখানে 2022 সাল থেকে চাকরি করছেন, তাদেরকে সরকার কিভাবে নিয়োগ করতে পারেন? এবং যে স্কুলে একজন ছাত্রী পর্যন্ত নেই, কেউ পড়তে আসে না স্কুলে, কিভাবে এটা হতে পারে? আমাদের বিশ্বাস যে এই স্কুল হয়েছে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ চরিতার্থ করবার জন্য। স্কুল আছে শুধু খাতায় কলমে। ইংরেজিতে একটা খুব চালু কথা আছে না, স্লো পয়জনিং। ধীরে ধীরে যেখানে বিষ শরীরে প্রবেশ করানো হয়, ঘুণ পোকা যেমন কাঠের ভিতরটা শেষ করে দেয়, আপনি ওপর থেকে দেখে বুঝতেই পারবেন না, যখন বুঝবেন ভিতরটা ফাঁপা। এক্স্যাক্টলি সেরকম শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাই হয়েছে 15 বছরে। একটু একটু করে স্লো পয়জনিং। এই ঘরটা, এটা যদি স্কুল হয় তাহলে শিক্ষার হালটা বুঝতে পারছেন তো। বাইরে থেকে বোঝা যায় না, ঘুণ ধরলে স্লো পয়জনিং একদম ধরা যায় না শুরুতে। যখন উপসর্গগুলো ফুটে ওঠে তখন বোঝা যায়। পূর্ণনগরের এই জুনিয়র হাই স্কুল যেমন, সরকার স্কুল তৈরির অনুমতি দিয়ে দিয়েছে, 3 জন শিক্ষিকা পড়ানোর কাজে পাঠিয়ে দিয়েছে সরকার। কিন্তু কোথায় বসে পড়াবেন ওরা? কি পড়াবেন? কাদের পড়াবেন? কোনো কেউ কিচ্ছু জানে না। সংখ্যায় স্কুল বাড়ছে। তৃণমূলের সরকার বলেছিল আমাদের জমানায় কত স্কুল বেড়েছে দেখুন, আসলে তো স্কুল কমেছে। 2022 সালে স্কুলটা তৈরি হয়েছে। স্কুল, এই শিক্ষা অন্ধকারের দিকে গেছে। একেই তো বলে সামাজিক স্লো পয়জনিং। এই এলাকায় আর কোনো
গার্লস স্কুল নেই। 2022-এ 5 জন ছাত্রী ভর্তি হয়েছিল, তারপর সব গল্প কথা। যেখানে স্কুল বাড়ি নেই সেখানে কোথায় কে ক্লাস করতে আসবে? মিড ডে মিলটা দেবে কে? এই যে ঘরটা দেখছেন, পাখা জানলা বেঞ্চ ছাড়া ঘরটাকে ক্লাসরুম বলা যায় কিনা জানি না। এটাই সত্যভামা শান্তি বিদ্যালয়ের একমাত্র ঘর। অভিযোগ, পরিকাঠামোর জন্য সরকার 4 বছরে একটা টাকা দেয়নি। এই যা দেখছেন, দিদিমণিরা বলছেন এই টিনের ঘরটাও তারা নিজেদের টাকায় তৈরি করেছেন। ফার্স্টে আমরা এডিআই অফিস জানাতে হবে, অ্যাপ্লিকেশন রিটেন, তারপর ডিআই অফিস, তারপর বিকাশ ভবন। এইগুলোতে আমরা বারবার করে জানিয়েছি ওই ডকুমেন্ট। এখানে এই যে ঘরের ছবি, এই যে ঘরটা আমরা নিজেদের টাকায় কিন্তু করেছি, এই আমাদের শুধু মানে টিচারদের টাকায়। সমস্ত জায়গাগুলোতে ঘুরেছি এবং তারা খুব আগ্রহীও যে হ্যাঁ ম্যাডাম, আমাদের গার্লস স্কুলটা আশেপাশে নেই, আমরা দেবো মেয়েদেরকে। কিন্তু যেই এসে দেখছে এই পরিস্থিতি, আর সবাই চলে যাচ্ছে। আগের সরকারের তো কোনো রকম ইচ্ছা ছিল না যে এখানে আমাদের কোনো রকম সাহায্যও করেন। তো এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এখানে যাতে একটা বিদ্যালয় গড়ে ওঠে। আমরা চেয়েছি যে একটা বিল্ডিং হোক অন্তত, যার জন্য বারবার যাতায়াত করেছি অফিস ওয়াইজ, কিন্তু আজ অবধি তার কোনো রকম সুরাহা হয়নি আগে সরকারের আমলে। সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখছি যে কোন স্কুলে কি পরিকাঠামোর প্রয়োজন আছে। আপনি যে স্কুলের কথা বললেন, আমি কালকেই খোঁজ নিচ্ছি এবং সেটা আমি দেখছি অতি দ্রুততার সঙ্গে সেখানেও আমরা ন্যূনতম পরিকাঠামো তৈরি করব। উন্নয়নের শেষ কথা, যা আমার আপনার কাজে লাগবে, যা আপনি আমি চাই। আপনি আমি সবাই চাই আমাদের বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে থেকে তাদের জীবনটা কাটাতে পারুক। কোথাও যেন অলিখিত ভবিতব্য হয়ে গেছে 18 বছর বয়স পেরোলেই উচ্চশিক্ষা বা তার একটু পরে চাকরি বাকরির জন্য বা কর্মসংস্থানের জন্য রাজ্য ছেড়ে বেরিয়ে যেতে হবে। এটা কোথাও একটা আমাদের যেন অলিখিত ভবিতব্য হয়ে গিয়েছিল। যদি তা পাল্টায় ক্ষতি কি? আমরা তো সবাই সেটা চাই। রাজ্য শিল্পের জোয়ার আসুক, লগ্নি হোক, শিলান্যাস হোক, উদ্বোধন হোক, বিরাট কর্মযোগ্য হোক। দাঁড়িয়ে থাকা উন্নয়ন নয়, দৌড়তে থাকা উন্নয়ন হোক, চাই তো। নতুন সরকার সেই প্রতিশ্রুতি দিচ্ছে আর সেই আশার আলো দেখাচ্ছে। পালা বদলের বাংলা এটাই সবচেয়ে বড় সত্যি। শিল্প মানে কি? কর্মসংস্থান। কর্মসংস্থান বেশি মানে কি? উন্নয়ন। ঢোল পাল্টে যাবে গোটা রাজ্যের। বাংলা পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় প্রথম থাকবে না। বাংলা জুড়ে কলকারখানা হবে, ধোঁয়া উঠবে, সত্যিকারের ধোঁয়া। না, ধোঁয়া নিয়ে আমি রচনা লিখছি না, বলছি সত্যিকারের ধোঁয়া। শিল্পাঞ্চলগুলোতে 24 ঘন্টা কর্মব্যস্ততা থাকবে। প্রচুর ছেলেমেয়েরা চাকরি বাকরি করবেন, কাজ করবেন। বিজেপি তো এই স্বপ্নটাই দেখিয়েছে, আর সেটা শুধু স্বপ্ন। গত 2 মাসে যতগুলো শিল্প গোষ্ঠী নিয়ে আলোচনা হয়েছে, যতগুলো ছবি সামনে এসেছে, যতটা চর্চা হয়েছে, আপনি বলুন তো, যত বড় সমালোচকই হন আপনি বিজেপির, গত 15 বছরে এতটা চর্চা করতে পেরেছেন, সুযোগ পেয়েছেন ওই এক বিজিবিএস ছাড়া? না। তাই আশায় বুক বাঁধছি আমরা সবাই আজকের ডানকুনি দেখে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ডানকুনি থেকে গেরুয়া বঙ্গের সবচেয়ে বড় সত্যি, রাজ্যের শিল্পের জয়যাত্রা। 1, 2, 5, 10 নয়, 600 কোটি টাকার লগ্নি। হোশিয়ারি শিল্পে দেশের অন্যতম বড় সংস্থা লাক্স কোজি, লাক্স ইন্ডাস্ট্রিজের ডানকুনির কারখানার সম্প্রসারণের ভিত্তি প্রস্তর স্থাপন হলো আজ। প্রায় 12 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে কারখানার সম্প্রসারণ হবে। ফলে আগের জায়গা মিলিয়ে নতুন আয়তন 20 লক্ষ বর্গফুট। এ তো শিল্পের জোয়ারে সত্যি একটা উদাহরণ, মাইলস্টোন। বদলের বাংলার একটা অন্যতম প্রতীক। শিল্পের রোডম্যাপ তৈরি হয়ে গেছে। একমাত্র লাক্স কোজি, তাদের তো কারখানা ছিলই, তারও বড় হচ্ছে, আর নতুন শিল্প আছে। সেই জন্যই তো বলছি, আপনি যত সমালোচনাই করুন না কেন, এতগুলো শিল্প নিয়ে আলোচনার সুযোগ আপনি গত 15 বছরে পাননি। দেখুন, হবে কি হবে না, চেখে ফলটা খেতে পারবো কিনা অনেক পরের গল্প, সময় দিতে হবে। কিন্তু আলোচনা হচ্ছে, ভিত্তিপ্রস্তর স্থাপন 2 মাসের মধ্যে, একের পর এক মিটিং। বিজিবিএস ছাড়া এমনটা আপনি কবে দেখেছেন? রাজ্যে শিল্প হচ্ছে, আর সেটা শুধু কাগজে কলমে নয়, শুধু মৌ স্বাক্ষর করে নয়। একটা ঘটা করে 3 দিনের বিজিবিএস এর পর এত লক্ষ কোটির প্রস্তাব, সেখানে শেষ হয়ে যাওয়া নয়। হাওড়া সাকরাইলে আমুলের বিশ্বের সবচেয়ে বড় দই কারখানা শিলান্যাস হয়ে গেছে। বাংলার এই শিল্পের জোয়ারে, পশ্চিমবঙ্গে শিল্পের কর্মকাণ্ডে
কি নেই বা কে নেই, আদানি গোষ্ঠী বিশ্বের অন্যতম বড় শিল্প গোষ্ঠী বাংলায় একটার পর একটা বিনিয়োগ করতে চলেছে। টুকরো টুকরো খবর এক ঝলকে শুধু আপনার জন্য সাজিয়ে রেখেছি। বারুইপুরে গণপিটুনিতে মৃত্যুতে জেহাদি যোগ, মুখ্যমন্ত্রীর বার্তার পরই তদন্তে আরও জোর। শামীম আলী খান সহ গ্রেফতার 7, নজরে মুর্শিদাবাদের এক মুসলিম সংগঠন। জায়গায় জায়গায় তল্লাশি অভিযান পুলিশের। দিদির হাত ছেড়েই বিস্ফোরক অনুব্রত, জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কি এমন অপরাধ করলাম, ভোটের দায়িত্ব দেওয়া হলো না। জি 24 ঘন্টায় মমতাকে টার্গেট কেষ্টর নাম না করে নিশানায় কাজল শেখ। সত্যি যত কড়া হবে তত সুফল দেবে, বিশ্বাস করুন। রোজ দেখুন যা বলবো সত্যি বলবো, রাত 8:45-এ। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala.